নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। বর্তমান দেশে ভয়ভীতির রাজনীতি চলছে। বরাবর নির্বাচনের সময় মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি দল। সারা রাজ্য তথা ধলাই বিধানসভা সমষ্টিতে প্রচুর সমস্যা রয়েছে। বুধবার ধলাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে এভাবেই কথাগুলো বলেন ধলাই বিধানসভা সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। এদিন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, এবার মানুষ পরিবর্তন চাইছেন। উল্লেখ্য, ধলাই বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক দিগেন্দ্রচন্দ্র পুরকায়স্থের পুত্র ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ধলাই বিধানসভা সমষ্টিতে এবার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী। গত উপনির্বাচনের মতো এবারও জোরদার প্রচার অভিযান শুরু করে দিয়েছেন ধ্রুববাবু। ধলাই বিধানসভা সমষ্টির কি প্রধান সমস্যা, নির্বাচন নিয়ে কি মনোভাব ধ্রুববাবুর, এবারের নির্বাচনে কি হবে তার রণনীতি, এ সমস্ত বিষয়বস্তুর এক ঝলক আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার ধ্রুববাবু। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো। টিকিট পেয়ে কিরকম লাগলো? ভাল লাগলো, কারণ এতদিনের আমাদের পরিশ্রম, আজকে যারা কর্মীরা যে এত পরিশ্রম করেছে, আজকে আমার মন্ডল বুথ আজকে 1 বছর 1.5 বছর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজকে প্রত্যেক কর্মীর জন্যই আমি আজকে এই টিকিট পেয়েছি। আজকে ওদেরকে নিয়ে আমি চলেছি, আজকে ওদের সুখে দুঃখে কর্মীদের সাথে ছিলাম আমি। আজকে অর্গানাইজেশন আমি মন থেকে নিঃস্বার্থভাবে আমি অর্গানাইজেশনের কাজ করেছি। আজকে দলাই কংগ্রেসের যে বিধি যা অর্গানাইজেশনের, সেটা আজকে আমরা অনেক মজবুত, কারণ আমরা বিগত বাই ইলেকশনে আমি খেলেছিলাম। বাই ইলেকশনে হারার পর থেকে আমি ওয়ার্কারকে নিয়ে চলছি, এবং ওদেরই চেষ্টা এবং ওদের ভালোবাসায় আজকে আমার হাইকমান্ড আমাকে টিকিট দিয়েছে। আমি তাই খুব খুশি। আমি সবাইকে, আমার কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওরা মন থেকে আমাকে ভালো পায়, এবং প্রত্যেকটা সার্ভে বা যে কোনো ব্যাপারে ওরা আমার নাম সুপারিশ করেছে, না হলে আমি টিকিট পেতাম না। আচ্ছা দাদা, আপনার এইবার কিরকম সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাচ্ছি, কারণ মানুষ একটা পরিবর্তন চাইছে। যে জায়গায় যাই সব মানুষ, কারণ বিজেপি কংগ্রেসের মধ্যে ডিফারেন্সেট। আমরা যখন রাজনীতি করেছি, আমরা যখন আমাদের নেতা ছিলেন শ্রদ্ধেয় আমার প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক মহাশয়, আমার বাবাও এই এরিয়ার 2বারের বিধায়ক ছিলেন। কোনোদিন এরকম ভয়ভীতি দেখে আমরা রাজনীতি করিনি। এখন আজকে রাজনীতিতে এমন অবস্থা হয়েছে যে মিটিংয়ে আসতে গেলে, আপনারা বিজেপির কোনো মিটিংয়ে দেখবেন যে সামনের সারিতে সব খালি মহিলা, ওদেরকে ভয় দেখানো হয়। আজকে কোনো বাইরের লিডার আসলে ওদেরকে থ্রেটেনিং দেওয়া হয়, যদি মিটিংয়ে না যাওয়া হবে তো ওই কেটে দেবো, তোমার এই বেনিফিশিয়ারি কেটে দেবো। তাই আমি এটা মনে করি যে লোক ভিতরে অনেক দুঃখ। 1250 টাকা অনুরোধ দেওয়া একসাথে দিয়েছে 8,000 8,500 টাকা, সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। মানুষ বুঝতে পারছে যে আমাদের পয়সাগুলা দিয়ে আমাদেরকে যেভাবে বোকা বানানো হচ্ছে, তাই পয়সা দিয়ে রাজনীতি হয় না, পয়সা দিয়ে ভোট কেনা যায় না। আমরাও যদি এরকম করতাম, কারণ 2014-তে যখন আমাদের চাউলের কার্ড দেওয়া হয়েছিল, 2014-তে এরপরের ইলেকশন দেখা যায় সব লোক বিজেপিকে ভোট দিয়েছে। তাই আমি মনে করি এইসব টাকা পয়সা দিয়ে, অরুণোদয় দিয়ে কোনো ভোট নেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা বাড়ির পুরুষ লোকরা বুঝতে পারে এটা সংসার চালাতে কীরকম খরচ। আমি মনে করি যে এইসব জিনিস যেটা এবার বিজেপি করতে চাইছে, কারণ এটা প্ল্যানিং করে করছে। ইলেকশনের ডিক্লেয়ার করার 4 দিন আগে অরুণোদয় দিল, মোদিবাবু আসলেন, এসে খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন। যতবার উনি আসেন, আমি তো মনে করি একটাও যেগুলা প্রজেক্ট উনি আজকে শিলান্যাস করে গেছেন, আমি হয়ে গেলে তো ভালো। আজকে অটল বিহারীর টাইমে, আজকে যে অটল বিহারী বাজপেয়ী যখন ছিল, ইস্ট ওয়েস্ট করিডোর যেটা উনি বলেছিলেন, আজকে এখনও অধুরা। ব্রিজটা বানানো হয়েছিল জানুয়ারিতে, আমাদেরকে দেওয়া হবে, দেখা যায় একটা বড় ব্রিজ ভেঙে গেছে। এইরকম যে প্রতিশ্রুতি, পেপার মিল উনি 16-তে এসে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে আমি পেপার মিলটা চালু করব, সুগার মিল চালু করব। আজকে বরাকের একটা ঐতিহ্যময় একটা প্রতিষ্ঠান ছিল, যেটা মরহুম আমার মনিরুল চৌধুরীর হাতের বানানো। উনি আসে আজকে এই প্রতিষ্ঠানটা কিভাবে নষ্ট করা হলো, এইসব অনেক মিথ্যা প্রতিশ্রুতি। মানুষ বুঝে গেছে, মানুষ সাইলেন্টলি এবার বিজেপির বিপক্ষে ভোট দেবে আমি মনে করি। আপনি যেহেতু একজন প্রার্থী হিসাবে, কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে ধলাই বিধানসভা ঘুরে বেড়াচ্ছেন, তো কি প্রধান সমস্যা রয়েছে? প্রচুর সমস্যা আছে। দেখেন, সবচেয়ে বড় সমস্যা এখানে পানীয় জলের সমস্যা। আজকে এই বৃষ্টি না দিলে, যদি এই বৃষ্টিটা আসতো না, তাহলে আমার মনে হয় গ্রামের লোকগুলা হাহাকার লেগে যেত। এটা
দুর্যোগ এসে যেত যে পানীয় জলের জন্য। আজকে যতটা পিএইচই আছে কোনোটা পিএইচে কাজ করছে না। আমার বাড়িতে আজকে মহাদেবপুরে আমার বাড়ি, এই বাড়িতে জল নেই, আমরা পুকুরে জল ফুটিয়ে খাই। মানে এটা লজ্জাজনক ব্যাপার। আজকে এখানে পিএইচই স্কিম, জল জীবন মিশনে কোটি কোটি টাকা সরকার খরচ করে আজকে সব কন্ট্রাক্টর আর নেতা মন্ত্রীদের পকেট ভরেছেন, কিন্তু গ্রামের সাধারণ মানুষের জলের কোনো সুবিধা নেই। এক নম্বর এটা জলের অসুবিধা। 2 নম্বর দেখেন গ্রামের ছোট ছোট রাস্তাঘাটগুলা খুব বাজে পজিশন। বর্ষা হলে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। একটা দুস্থ রোগী যদি হসপিটালে নিতে হয় অনেক কষ্ট করে যেতে হয়। সামনে খালি বড় বড় আপনি কথা শুনবেন যে অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। আজকে বিধায়কের পুঁজি, আমি মনে করি যে লাস্ট যিনি বাই ইলেকশনে বিধায়ক হয়েছিলেন উনার পুঁজির থেকে কি করেছেন, খালি শিলান্যাস হচ্ছে। আজকে এটা বোকা বানানো হচ্ছে না পাবলিকের। আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে গিয়ে এখন 2 দিন আগে খালি শিলান্যাস। এইসবকে মানে আমি মনে করি পাবলিককে বোকা বানানো ছাড়া কিচ্ছু না। এত টাকা যদি গভর্নমেন্টে আগে কেন করলেন আপনারা? এই ইলেকশনের 2 দিন আগে কেন খালি শিলান্যাস করছেন? পাবলিক বুঝতে পেরেছে সব কিছু, যে এই সরকারকে না বদলালে পাবলিক এখন মানে একদম, আমরা যেটা গ্রামের ভাষায় বলি যে দেওয়ালে পিঠ একদম লেগে গেছে মানুষের। তাই আমি মনে করি এবার অনেক পরিবর্তন হবে। কারণ আমি গত বাই ইলেকশনে দেখেছিলাম যদি সরকার বিপক্ষ আমার পিছনে না লাগতো তাই আমি আরামসে জিততাম। কারণ থ্রেটেনিং দিয়ে রাজনীতি হয় না, একবার দেওয়া যায়, 2বার দেওয়া যায়, কিন্তু এখন আর হবে না, এটা পাবলিক বুঝে গেছে। তাই আমি মনে করি যে সমস্যাগুলো রাস্তাঘাট, পানীয় জল, আজকে শিক্ষার ব্যবস্থা, আজকে বড় বড় বিল্ডিং হচ্ছে স্কুলের, কিন্তু ইন্টেরিয়রে গেলে দেখা যায় ভালো স্কুল নাই। ট্রাইবেল এরিয়াতে রিয়াং যেগুলা পুঞ্জি আছে এগুলাতে গেলে আমার কষ্ট লাগে। ওরা হিন্দু লোক, আজকে ওদের গ্রামে কোনো শিক্ষা ব্যবস্থা নেই, বাচ্চাগুলা কোনো পড়াশোনা করে না। এই 21st সেঞ্চুরিতে কোনো বাচ্চা নিজের নাম লিখতে জানে না, এর থেকে লজ্জাজনক ব্যাপার হতে পারে না। তাই মনে হয় শিক্ষা, আজকে জলের অবস্থা, আজ পানীয় জলের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, আজকে দেখেন এই যে কারেন্ট, আজকে বিদ্যুৎ কি অবস্থা বিদ্যুতের, এক ঝড় দিলে 3 দিন কারেন্ট থাকে না, কোনো কোনো এরিয়াতে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। এইসব অনেক সমস্যা আছে। আমি মনে করি যে বেনিফিশিয়ারি স্কিম না করে, এগুলা তো খালি ভোটের পলিটিক্স, বেনিফিশিয়ারিকে টাকা দিয়ে বোকা বানিয়ে আর ডেভেলপমেন্ট কাজ সব বন্ধ করে দেবো, এটা ঠিক না। আমরা এইসব বেনিফিশিয়ারি, হ্যাঁ আমি স্যার সাপোর্ট করি। আজকে আমাদেরও বেনিফিশিয়ারি যে যে স্টেটে আমাদের কংগ্রেস সরকার আছে ওইসব জায়গায় 3000 করে মেলুক পায়। ইলেকট্রিসিটি বিল 100 ইউনিট ফ্রি থাকে। যেগুলা দৈনন্দিন জীবনের কাজ, যে যে দৈনন্দিন জীবনে মানুষের যেগুলা নিডস, এগুলা দেওয়া হয় না। এক্সট্রা পয়সা দিয়ে বুট নেওয়ার খালি মানে ওদের মানে যে চেষ্টা, আমি মনে করি এবার লোক পাবে পয়সা, সরকারি টাকা। আজকে নিজে বলুন আপনি, মিডিয়ার লোক, কোটি কোটি লক্ষ কোটি টাকা আসামে ঋণ। আজকে তো এমনও দিন আসতে পারে, আমি মনে করি যদি এই সরকার আগামীতে আসে তো ওর এমপ্লয়ীদের বেতন দিতে পারবে না। কোথা থেকে এমপ্লয়িকে বেতন দেবে? এই একবার হয়েছিল এজিপির সময় 85-এ, যখন কংগ্রেস সরকার পড়েছিল, গভর্নমেন্ট স্টাফরা স্যালারি পাননি। আজকে কোনো স্টাফ খুশি না। কোনো পুলিশ থেকে বলে করে আপনি যে কোনো রাজ্যর যে কোনো কর্মচারীকে জিজ্ঞেস করবেন, ওরা এই সরকারের উপরে খুশি না। তাই আমি মনে করি এবার মানুষ বিবেক ভোট দেবে। মানুষ যেটা করবে ওদের মন থেকে করবে, কেউ প্রেশার দিয়ে লোভ দেখিয়ে ওর ভোট হবে না। এই দলাই সমস্যাটা আমি যে এসে সব সমাধান করে দেবে এরকম কথা না। যতটুকু পারবো আমি গ্রামের সাধারণ মানুষের যেগুলো সমস্যা, এইটা চেষ্টা করবো। এইটা যদি না করতে পারে তাহলে কেন এসব আমি জনপ্রতিনিধি হব? আজকে আমার বাবা এখানে ছিলেন 2বার। আজকে আমি বুক ফুলিয়ে বলতে পারি বাবার আশীর্বাদ থাকার জন্য আজকে রাজনীতিতে আমি এত আগে বাড়তে পেরেছি। কারণ আমার বাবার পিছনে কোনো দাগ নেই। অনেক লোককে চাকরি দিয়েছেন দলাইতে, ওরা সমাজসেবার জন্য এসেছিলেন। আজকে ওনার ছেলে হিসাবে আমি এটা প্রতিষ্ঠা দিতে পারি যে আমি ওনার পথ অনুসরণ করে আমি দলাইতে চলবো, যাতে কোনো লোক আমাকে কোনো খারাপ না পায়। দোলাইয়ের আরও সমস্যা আছে। আজকে যতটা গ্রামের স্কুল আছে গিয়ে দেখবেন হয়তো 600 স্টুডেন্ট, একজন টিচার। দিনের বেলা খালি স্কুলে খালি যে মিড ডে মিল খাওয়ার জন্য বাচ্চাগুলো যায়, পড়াশোনার কোনো মানে বাতাবরণই নেই যে ভালো পড়াশোনা করবে। আজকে শিক্ষা ব্যবস্থায় বড় বড় অঙ্গনাদি সেন্টার বানানো হচ্ছে, কিন্তু কি লাভ কি হচ্ছে এটা আপনারা পেপারের লোক বা আপনারা মিডিয়ার লোক আপনারা এনকোয়ারি করলে জানতে পারবেন। আজকে আরেকটা যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এই সরকার আসার পর পুরো পঙ্গু করে দিয়েছে। সব নার্সিংহোমের সাথে ওদের ফিটিং। আজকে মানুষ কিচ্ছু হলে শিলচর মেডিকেল কলেজে খালি বিল্ডিংয়ের পর বিল্ডিং বানানো হচ্ছে, কিন্তু স্বাস্থ্যর কী সেবা পাচ্ছে লোক? আজকে মেডিকেল কলেজে গেলে একটা যদি কোনো মধ্যবিত্ত লোক যায়, মেডিকেল কলেজের বাথরুমে ঢোকা যায় না, মানে থাকা তো দূরের কথা। আজকে মানুষের এই অবস্থা, যদি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক না হয়, আজকে গ্রামের হসপিটাল আছে,
আজকে দোলাই হসপিটাল, আজকে পালংঘাটের মডেল হসপিটাল, এটা আমাদের সরকারের সময় বানানো, আমাদের যে মন্ত্রী ছিলেন গিরীন্দ্র মল্লিকের হাতে বানানো পালংঘাট মডেল হসপিটালটা। আজকে মডেল হসপিটাল দোলাই হসপিটালটা ওনার সময় বানানো। আজকে ওরা কথা বলবে 70 বছরে কংগ্রেস কি করেছে। আজকে দোলাই অনেক, আমার বাবার পিরিয়ডে দোলাই থানা হয়েছে, আজকে দোলাই পিএইচই হয়েছে। আজকে এখানে দোলাইয়ের কোনো মানে মেট্রিক সেন্টার, হেড সায়েন্স সেন্টার ছিল না। এটা আগের দিনের সিস্টেম, আর এরকম ছিল না যে বড় বোর্ড লাগানো। তাই আমরা সাইলেন্টলি ওরা কাজ করে গেছেন আগের লোক। কিন্তু এখানে সব বেশিরভাগ যদি বড় উন্নয়ন দেখেন তো আপনারা দেখবেন এগুলো সব কংগ্রেস আমলের করা। গত বিধানসভা উপনির্বাচন আমরা দেখেছি যে অমলেন্দু দাস 5,000 ভোট কেটেছে, আর 9টা অনেক ভোট পড়েছে। তো এখন যেহেতু অমলেন্দু বিজেপির সঙ্গে, তো আর 9টা ভোটও গিয়েছে বিজেপির, 9টাই গিয়েছে, ওই ভোটগুলো এবার কোন দিকে যাবে? হ্যাঁ, এই 9টা বা ইন্ডিপেন্ডেন্টকে বেস করে আমি ইলেকশন খেলছি না। গতবারের তুলনায় আমি প্রথমে বলছি আমাদের সৈনিক খুব বেশি স্ট্রং। আজকে ইসরায়েল আর ইরানের যুদ্ধ হয়েছে, কিন্তু ইরানকে আন্ডার এস্টিমেট করা ঠিক হয়নি। আজকে আমেরিকাও পিছনে সরতে হচ্ছে। তাই আমি মনে করি আমাদের যে এবারে সৈনিক, মানে আমাদের বুথ মণ্ডল ব্লক আজকে যেভাবে স্ট্রং, এইসব আমি কোনো কিছু চিন্তা করি না, এর থেকে অনেক বেশি ডিফারেন্স হবে এবার, আমি এইটাই মনে করি। তো আপনি বিধায়ক নির্বাচিত হলে আপনার কাজ কি থাকবে? প্রথমে আমি বলবো আজকে গ্রামীণ যে জলের যে সমস্যাটা বললাম, আজকে জলের সমস্যা, স্বাস্থ্য সমস্যা, আজকে যেভাবে মানুষ কষ্ট পায়, আজকে যে একটা এমপ্লয়মেন্ট কিচ্ছু নাই আমাদের দোলাই কনস্টিটিউয়েন্সিতে। বিগত অনেক বছর ধরে কোনো মিনি ইন্ডাস্ট্রি বা এইসব কিচ্ছু নাই। আজকে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে বা সেলফ সাফিসিয়েন্ট করার জন্য যে স্কিম লাগে আমরা গভর্নমেন্ট থেকে আনবো, যাতে 200-400 লোককেও এক একটা জায়গায় আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি। আজকে গড়ের দোলাই কনস্টিটিউয়েন্সি 6-7 হাজার এডুকেটেড ছেলেরা আজকে বেঙ্গালোর গিয়ে প্রাইভেট জব করছে। আজকে এমনও দিন, এই 2-1 দিনের ভিতরে আমি অনেক জায়গায় গিয়েছি যে বাবা মারা গেছে, ছেলে আসতে পারেনি, 3 দিন ডেড বডি ঘরে রেখে এরপরে ওর সংস্কার হয়েছে। তা আমি এইসব জিনিস চেষ্টা করবো যাতে দোলাইতে কোনো একটা মিনি ইন্ডাস্ট্রি বা এরকম কিছু লাগানো যায়, যে এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা বলি আমরা, যাতে এমপ্লয়মেন্ট কিছু হয়, লোকগুলা বাইরে যেতে না হয়। আজকে নিজের বাড়িতে, আজকে এগ্রিকালচারের অনেক জিনিস আছে আমাদের, এগ্রিকালচারের সবই বাড়ির জমি আছে, কিন্তু এইগুলাকে যদি মডার্নাইজ আমরা কিছু করতে পারি, এইসব দিয়ে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, এটা আমার চেষ্টা থাকবো। আচ্ছা, আপনার বাবার নামটা জানতে চাইবো। আমার বাবা স্বর্গীয় দিগেন্দ্রচন্দ্র পুরকাইস্ত। কয়বার বিধায়ক দোলাই থেকে? উনি 1972 থেকে 75 ছিলেন বিধায়ক, কিন্তু 75-এ দেশে ইমার্জেন্সি লেগে গেছিল, এর জন্য 2 বছর ওনারা আরও বেশি টাইম এক্সটেন্ড হয়েছিল, তাই 78 পর্যন্ত ছিলেন। সেকেন্ড টাইম ছিলেন 85 থেকে 91। আচ্ছা।